বিভ্রান্তি। প্রাক্তন বিদেশ সচিবকে ডাক হিয়ারিং এ, কৃষ্ণন শ্রীনিবাসনকে ডাক এসআইআর। কলকাতার বাসিন্দা প্রাক্তন বিদেশ সচিব, 19 জানুয়ারি তলব প্রাক্তন বিদেশ সচিবকে। প্রাক্তন বিদেশ সচিব শুধু নয়, তার স্ত্রীকেও তলব করা হয়েছে। সরাসরি চলে যাব, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই হিয়ারিং এ হয়রানি, এসআইআর এ বিভিন্ন জায়গায় হয়রানির আমরা নানা রকম ছবি দেখছি। প্রাক্তন বিদেশ সচিবকেও ডাক পাঠানো হয়েছে। তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, কিছুক্ষণ আমাদের খবর দেখানোর পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে গোটা বিষয়টি খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে। কি কারণে প্রাক্তন বিদেশ সচিবকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে সেটা ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও কমিশনের তরফে একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে, এসআইআর প্রক্রিয়ায় যদি কারো লিঙ্ক না হয় তাকে শুনানির জন্য ডেকে পাঠাতেই পারেন। ইতিমধ্যেই এরকম সচিব পর্যায়ের বেশ কিছু আধিকারিককে ডেকেও পাঠানো হয়েছে, যারা প্রাক্তন হিসাবে সচিব হিসাবে বিভিন্ন পদে দায়িত্ব সামলেছেন তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। কিন্তু যেহেতু তিনি দেশের বিদেশ সচিব হিসাবে কাজ করেছেন 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত, সেই জন্য গোটা বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নজরে এসছে। সংশ্লিষ্ট যে কেন্দ্র থেকে যে বিধানসভার ইয়ারও যে নোটিশটি ইস্যু করেছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। আমাদের খবর দেখানোর পরেই সেই তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই কমিশনের তরফে কিছুক্ষণ আগেই গোটা বিষয়টি জানানো হয়েছে যে কি কারণে প্রাক্তন বিদেশ সচিবকে ডেকে পাঠানো হয়েছে শুনানির জন্য, সেটি তারা খোঁজ খবর নিচ্ছেন বলেই কমিশনের তরফে কিছুক্ষণ আগেই আমাকে জানানো হয়েছে। দ্বিতীয়ত জানিয়ে রাখি, একজন প্রাক্তন বিদেশ সচিব যিনি 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত দেশের বিদেশ সচিব হিসাবে কাজ করেছেন, একাধিক ক্ষেত্রে দেশের পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করেছেন। শুধু তাই নয়, ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কেন্দ্রের হয়ে। বাংলাদেশে দীর্ঘদিন তিনি ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি যেটা আমরা দেখতে পাচ্ছি, তিনি বিভিন্ন সেক্রেটারি জেনারেল হিসাবে কাজ করেছেন, কমনওয়েলথ অফ নেশনসের ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসাবেও কাজ করেছেন। অর্থাৎ বিভিন্ন সময় কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি কাজ করেছেন। কিন্তু তাকেই এবার এসআইআর এর হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হয়েছে। যে নোটিশটি তাকে ইস্যু করা হয়েছে সেখানে বলা হয়েছে 2002 এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল নেই, অর্থাৎ তিনি আনম্যাট ভোটার। সেই কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে। তাকে ডেকে পাঠানোর পাশাপাশি তার স্ত্রীকেও ডেকে পাঠানো হয়েছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, কমিশনের একটি গাইডলাইন রয়েছে, যে গাইডলাইন ইতিমধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরও পাঠিয়ে দেওয়া হয়েছে। 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের শুনানির জন্য শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে হবে না, তার বদলে আধিকারিকরা তার বাড়িতে গিয়ে চলে যাবেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষ্ণন শ্রীনিবাসন, যার বয়স 88 বছর, তাকে কিন্তু শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে বলা হয়েছে, তার বাড়িতে গিয়ে শুনানি করা হবে। এই সংক্রান্ত কোনো চিঠি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলত গোটা বিষয়টি নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর খবর নিচ্ছে। এসআইআর এই বিভ্রান্তিটা চলছে, বিজেপির নির্দেশে কাজ করছে কমিশন, নিন্দায় তৃণমূল, আর যে কাউকে শুনানিতে ডাকার ক্ষমতা কমিশনের আছে। প্রতিক্রিয়া বিজেপি? একেবারে অন্যায্যভাবে পরিকল্পিতভাবে এই এসআইআর এর হিয়ারিং এ ডেকে হয়রান করা হচ্ছে, যাতে মানুষ তিতিবিরক্ত হয়ে কোনোদিন না যান এবং সেই দিনই সঙ্গে সঙ্গে তাকে ওই ছুতোয় বাদ দিয়ে দেওয়া হবে। যারা বৈধ নাগরিক, সমস্ত ডকুমেন্ট আছে, নানা রকম ছুতোয় তাদেরকে ডেকে পাঠিয়ে হয়রান করা হচ্ছে। আমি আবার বলছি, বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্টে গণহত্যার খেলা খেলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে যে কোনো হিয়ারিং এ ডাকতে পারেন, এটাই সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের। এখানে কোনো সংবিধানের সঙ্গে সংঘাতের কোনো প্রশ্ন নেই বা কোনো সেরকম কিছু হচ্ছে না। কি হলো, প্রাক্তন বিদেশ সচিব কেন? অনেককেই ডেকেছেন, আমি নিজে গিয়েছি, আমাদের প্রচুর কর্মী প্রচুর নেতাকে যেতে হয়েছে, তাতে কি হলো গেল? এটাই তো স্বাভাবিক নিয়ম হওয়া উচিত। কোথাও কোনো রকম সন্দেহ থাকলে যিনি যাবেন তিনি সন্দেহের ঊর্ধ্বে নিজেকে প্রতিষ্ঠা করে ফিরে আসবে। কি খারাপ জায়গা নির্বাচন কমিশন, দেখতে খারাপ নাকি ওখানটা? চন্দ্রযান অভিযানের বিজ্ঞানী, তাকেও এসআইআর শুনানিতে ডাক। হাওড়ার বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তাকে নোটিশ পাঠানো হয়েছে। চন্দ্রযান অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাবা মাকে নিয়ে শুনানিতে বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবাশিস,
দেখো, অবশ্যই যে আমরা বারবার করে এই এসআইআর এর শুনানি নিয়ে কিন্তু হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ প্রত্যেক দিন। আমরা মৃত্যুও দেখছি, আর তারই মধ্যে বিশিষ্ট কিছু মানুষ যাদের জন্য ভারতবর্ষ হয়তো গর্বিত হচ্ছে, তারাই ভারতীয় কিনা, তার নাগরিকত্বের পরিচয় বা তার ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেটা এসে লাইনে দাঁড়িয়ে তাকে প্রমাণ করতে হচ্ছে। বৃদ্ধ বাবা মাকে নিয়ে অভিজিৎ বাবু দীর্ঘ চন্দ্রযান যে অভিযান হয়েছিল, সেই অভিযানে কার্যত গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছিলেন। প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে তাকে সম্মান দিয়েছেন, আর সেই মানুষটিকে প্রমাণ করতে হচ্ছে যে তিনি ভারতীয় কিনা। 2002 সালে যে এসআইআর হয়েছিল, সেখানে যে তথ্য, সেই তথ্যের সঙ্গে নাকি অভিজিৎ বাবুর কোনো মিল পাচ্ছে না, সেই কারণেই তাকে ডেকে পাঠানো হচ্ছে। ফলে এই ঘটনায় কিন্তু কার্যত হাসি মুখেই অভিজিৎ বাবু কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি নির্বাচন কমিশনকে। বেশ দেবাশিস, সব মানুষেরই খুব অসহায় অবস্থা। সবাইকে এরকম বয়স্ক মানুষ, আমি বাবা মাকে নিয়ে আজকে এখানে আসতে হয়েছে, বাধ্য হয়েছি এক প্রকার। কিছু দেশের জন্য করেছি, তার জন্য সত্যিই গর্বিত। কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি, এইভাবে লাইনে দাঁড়িয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, এটা শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবারকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বর্তমানে। এটা খুবই দুঃখজনক। আর এদিকে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা অমীমাংসিত। আইপ্যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি নিয়ে কেন্দ্র রাজ্য বিরোধ। ইডির মামলায় আপাতত কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। তদন্তের দাবি নিয়েও কোনো নির্দেশ নয়, মামলায় জড়িত সব পক্ষকে নোটিশের নির্দেশ। আজকে ওই কোর্টের সারাক্ষণ ধরে মামলা চললো, দিয়ে নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে। যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে। আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে হবে। এখানে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে, যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সিজ ইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস, এটা যেমন একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে, তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি heard. These are the 2 points. Their questions are also framed and our issues are also framed. Matter has been directed to appear on 3rd February. ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ এবং যা যা ডিজিটাল এভিডেন্স রয়েছে সেগুলো সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে ইডি মামলার পরবর্তী শুনানি 3rd ফেব্রুয়ারি। বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি পি মিশ্রা এবং বিচারপতি পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানির জন্য আসে এবং কার্যত শুনানি কোথায় হবে, কারণ ইডি অনুরূপ একটি আবেদন কলকাতা হাইকোর্টে যা প্রথমে করে 8 তারিখ, যা 9 তারিখে জরুরি দৃষ্টি আকর্ষণ করে তা আনা হয়। এখন সংবিধানের 226 নম্বর ধারা অনুযায়ী ইডি মামলাটা করবে নাকি আর্টিকেল 32 অথবা 32 নম্বর ধারা অনুযায়ী মামলা করবে, এই প্রশ্নটা শেষমেশ সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে নিষ্পত্তি করে জানিয়েছে সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করছে। মামলা গ্রহণ করার জন্য যে পদ্ধতিগত বিষয়গুলি পরবর্তী ধাপে থাকে সেই অনুযায়ী নোটিশ ইস্যু করা হয়েছে। এক্ষেত্রে 6টা মামলা বিবাদী ছিল, প্রত্যেকে নোটিশ ধরানো হয়েছে। কিন্তু মামলায় যেহেতু অভিযোগ আনা হয়েছে, একাধিক অভিযোগ, সেই অভিযোগগুলো খতিয়ে দেখতে চায়, যাচাই করতে চায় সুপ্রিম কোর্ট। তাই আপাতত 2 জায়গা সিসিটিভি ফুটে সেগুলো বলা হয়েছে যে সংরক্ষণ করতে। এর পাশাপাশি যে এই অভিযানকে ঘিরে যে মামলা বা এফআইআর হয়েছে সেগুলো আপাতত ফার্দার প্রসিডিং অর্থাৎ পরবর্তী কোনো প্রক্রিয়া তার উপর করা যাবে না, এমনটা সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে। সব মিলিয়ে 3রা ফেব্রুয়ারি বাকি এই যে 5 রেসপন্ডেন্ট রয়েছেন এই মামলা বিবাদী ইডির করা মামলা, তাদের আইনি বক্তব্য আসার পরই এ বিষয়ে পরবর্তী পর্যবেক্ষণ বা নির্দেশ রাখতে পারে দেশের শীর্ষ আদালত, এমনটা আজ স্পষ্ট করেছে বিচারপতি মিশ্রের বেঞ্চ। ওকে, আইপ্যাকে ইডি তল্লাশি নিয়ে তরজা চলছে। এর মাঝে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন শ্রমিকের। তল্লাশির নামে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের।
সুপ্রিম কোর্টের রাজ্যে যে অবজারভেশন সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। দুগ্ধপোষ্য শিশুও জানে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে ইডির বিরুদ্ধে তা হাস্যকর। যদি এভাবে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে সমস্ত এভিডেন্স কেড়ে নিয়ে চলে যান তার পদাধিকার বলে, তাহলে সে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু থাকতে পারে? সুপ্রিম কোর্টের যে প্রসিডিংস তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু তার মধ্যে তো বেসিক প্রশ্নটা উঠে আসছে, এজেন্সিকে ব্যবহার করে কি তৃণমূলের তথ্য ভান্ডারটা লুট করা যায়? বিজেপির লোক নেই, জোন নেই, বিএলএ2 নেই, তৃণমূলের প্রচারের সব তথ্য এবং পরিকল্পনা যাদের হাতে, তাদের অফিসে এজেন্সি পাঠিয়ে সেটাকে লুট করে আনা, সেটাও তো করা যায় না। তবে আদালতের কোনো প্রসিডিংস নিয়ে কোনো মন্তব্য করব না।